হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ বৃষ্টি। চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে, নতুন একটি দেশে। আজকে নতুন দেশটি হচ্ছে শ্রীলঙ্কা। এই পর্বে থাকছে আমরা শ্রীলঙ্কায় কতদিন থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং শ্রীলঙ্কার কী কী এক্সপ্লোর করলাম সব কিছু নিয়ে। তাই পুরো ভিডিওটি দেখতে অবশ্যই পাশে থাকবেন। আমরা শ্রীলঙ্কায় যাচ্ছিলাম ফিরসেয়ারের একটি ফ্লাইটে। আমরা আগের দিন রাতে 10টার সময় আমাদের ফ্লাইটটি ছিল যদিও, কিন্তু এয়ারপোর্টে যেয়ে জানতে পারি আমাদের ফ্লাইটটি 17 ঘন্টা ডিলে। রাতের ফ্লাইটটি চলে গিয়েছিল পরের দিন বিকেল 6:30টায়। তো ফিরসেয়ারে যাওয়ার ক্ষেত্রে সবাই এই জিনিসটি চেক করবেন, ওদের সার্ভিস এবং সব কিছু নিয়ে। ফিরসেয়ারে ডিলে হওয়াটা বরাবরই নাকি একটা চলে আসছে। তারপরে চেকিং কাউন্টারে এসে জানতে পারি স্টাফরাই এখনও আসেনি, ওদিকে চেকিং কাউন্টার খুলে গিয়েছে। যাই হোক, সব ঝামেলা শেষ করে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে আসলাম লাউঞ্জে। 17 ঘন্টা ডিলে মানে পুরো একটা দিনে আমাদের বুকিং এবং সমস্ত প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে শুধুমাত্র এয়ারলাইন্সের জন্য, এবং তারা আমাদের আগাম কোনো নোটিশও দেয়নি যে ফ্লাইটটি ডিলে বা ক্যান্সেল কোনো কিছু হয়েছে। পুরোভাবে আমাদের নতুন করে আবার প্ল্যান সাজাতে হয়েছে এবং সব কিছু রিশিডিউল করতে হয়েছে, আর এর জন্য তারা কোনো ক্ষতিপূরণও কিন্তু দেয়নি। সব শেষ করে আমরা ফাইনালি ফ্লাইটে উঠে গেলাম। আমাদের সিট বুঝে নিয়ে বসে পড়লাম, যদিও 6:30টার সময় ফ্লাইট ছাড়ার কথা ছিল, কিন্তু সেই ফ্লাইটটি ছাড়তে ছাড়তে 7:30টা বেজে গিয়েছে। অবশেষে আমরা আকাশের উপর উঠতে পারলাম এবং বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কায় পৌঁছে গেলাম। 3.5 ঘন্টার মতো একটা জার্নি করে শ্রীলঙ্কা আসার সাথে সাথে তাদের এই অভ্যর্থনায় মনটা খুব ভালো হয়ে গেল, এবং এয়ারপোর্টটা এত সুন্দর যেটা আশা করিনি। শ্রীলঙ্কা নিয়ে আমাদের বরাবরই অন্য ধরনের চিন্তাভাবনা ছিল যে এই দেশটি গরিব দেশ, কিছুদিন আগে দেশটার এত বড় একটা ডেমোক্রেসি গিয়েছে, তাই হয়তো সবকিছু অন্যরকম হবে। কিন্তু এখানে নামার পরে পুরো ধারণাটাই পাল্টে গেল। আমাদের এজেন্সির থেকে ঠিক করা গাইড প্লাস ড্রাইভার আমাদেরকে শ্রীলঙ্কা এয়ারপোর্টে সুন্দর একটি স্বাগতম জানালো, যা আমাদের বিগত একদিনের যত ক্লান্তি, রাগ এবং যা কিছু ছিল সব মুছে দিল। তারপরে এয়ারপোর্ট থেকে একটা সিম নিয়ে বেরোয় গেলাম আমরা এয়ারপোর্টের বাইরে। এই লেখাটা শ্রীলঙ্কা আসার আগে অনেক ব্লগে দেখেছি, তাই আমি একটু ভিডিও করে নিলাম। বাইরে এসে সুন্দর হালকা শীতল বাতাসে মনটা আরও ভালো হয়ে গেল, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এই যে আমাদের কাঙ্ক্ষিত যে গাড়িটি ঠিক করা হয়েছে, এই গাড়িটি আমাদের এই 10 দিনের ট্যুরে আমাদের সাথেই থাকবে। আমরা যেহেতু রাত হয়ে গিয়েছে, তাই আমরা রাত স্টে করার জন্য এজেন্সি থেকে এই রিসোর্টটা নিয়ে নিই। রিসোর্টটা এক কথা এত অ্যাস্থেটিক ছিল, রাতে এসে আমার খুবই ভালো লাগছিল, অনেক বেশি সুন্দর ছিল আর সব কিছু অনেক বেশি অ্যাস্থেটিক ছিল। আমাদের শ্রীলঙ্কার পুরো ট্যুরটা ছিল হাফ বোর্ডের, মানে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুড। তাই রুমে এসে দেখি অলরেডি আমাদের ডিনার রুমে সার্ভ করে দেওয়া আছে। রিসোর্টটি রাতে যেরকম একরকম সুন্দর, দিনে আর একরকম সৌন্দর্য ছিল। সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করে রিসোর্টটা থেকে বিদায় নিয়ে চলে যাব আজকে নুয়ারেলিয়াতে। কিন্তু এতটা বেশি সুন্দর ছিল যে মনে হচ্ছিল আজকের দিনটা যদি হতো এখানেই থেকে যেতাম। যাই হোক, আমাদের গাড়ি চলে এসেছে এবং আমরা বের হয়ে গেলাম নুয়ারেলিয়া যাওয়ার উদ্দেশ্যে। সুন্দর এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের নতুন গন্তব্যের দিকে। মাঝপথে থেমে একটু ঠান্ডা ঠান্ডা নারকেলের পানিও খেয়ে নিলাম। এটা কিং কোকোনাট বলা হয় শ্রীলঙ্কাতে। লাল রঙের সবুজে ঘেরা আঁকাবাঁকা এই পাহাড়ি পথ আর সুন্দর রাস্তার সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম নুয়ারেলিয়ার দিকে। যেতে পথে অসংখ্য চায়ের বাগান দেখা মিলবে। আমরাও কোনো একটি চায়ের বাগানে থেমে ঘুরে দেখব চায়ের বাগানটি। অনেকটা পথ আসার পরে দুপুরের সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি দুপুর গড়িয়ে বিকেল বিকেল হয়ে এসেছিল, তাই আমরা রাস্তা পথে থেমে যাই খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবারের সাথে এত সুন্দর একটা পরিবেশ যে ফ্রিতে পাওয়া যায় সেটা আসলে জানা ছিল না। এখানে দাঁড়িয়ে আমার চোখ ধেয়ে আসছিল, যেমন সুন্দর মেঘ, সেই দূরে ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, আর সাথে মেঘের খেলা, তার সাথে দুপুরে এরকম একটা খাবার। সব কিছু মিলে এই সময়টা আমাদের যেন অসাধারণ একটা সময় কাটছিল। মনে হচ্ছিল সময়টাকে এখানে থামিয়ে দিই। আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম তার থেকে ঠিক 2 মিনিট হেঁটে গেলেই এই বড় ঝর্ণাটা দেখতে পাওয়া যায়। এখানে দুপুরে যদি লাঞ্চ করা হয় তাহলে এই ঝর্ণা দেখতে টিকিট লাগে না। আমরা যেহেতু বাইরে লাঞ্চ করেছি তাই আমাদেরকে টিকিট দিয়ে এই ঝর্ণাটি দেখতে যেতে হয়েছিল।
অসাধারণ সৌন্দর্য এক কথায়, যেটা বলে বা ভাষায় বোঝানোর মতো না। এই ঝর্ণা, সেই সাথে ঝর্ণার পানি আমাদেরকে অনেক মুগ্ধ করছিল। তারপর আমরা কিছু সময় বিরতি শেষ করে আবার রওনা দিই আমাদের গন্তব্যের দিকে। যেতে পথে এরকম রাস্তাগুলো খুবই আকর্ষণ করছিল আমাদের সবাইকে। তারপরে আমরা ব্রেক নিই একটা টি এস্টেট বা ফার্মে। এখানে অনেকগুলো ফার্ম আছে, জায়গায় জায়গায় গাইড আপনাদেরকে তার পরিচিত অনুযায়ী থামাবে এবং আপনি এখান থেকে চাইলে চা কিনেও নিতে পারবেন। কিন্তু আমি বলবো এখান থেকে না কেনাটাই শ্রেয়, কারণ এখানে বাইরের চেয়ে অনেক দাম বেশি। একই ধরনের চায়ের কত ধরনের ভেরিয়েশন হয় বা কিভাবে কোন কালারটা হয়, এরা আপনাকে সব এখানে এক্সপ্লেইন করবে এবং সেই সাথে পুরো ফ্যাক্টরিটাকে ঘুরে দেখাবে আর আপনাকে বলে দিবে আপনি কোনো চা কিনতে চান কিনা। তার সাথে কিন্তু আপনাকে কমপ্লিমেন্টারি একটা ফ্রি চা খাইয়ে থাকে। যাই হোক, আমরা পুরো ফ্যাক্টরিটা ভিজিট করে কমপ্লিমেন্টারি চাটা খেয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। দেখতে দেখতে চলেও আসলাম। এটা ছিল আমাদের রিসোর্ট নোয়ার এরিয়াতে, রিপন গার্ডেন। রিসোর্টটি এক কথায় অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু শীতের দেশে চলে এসেছি, তাই আসার সাথে সাথে এখানেও আমাদের গরম গরম চা পরিবেশন করা হয়। চা খেয়ে ফর্মালিটিস পূরণ করে আমরা চলে আসলাম আমাদের রুমে। তারপরে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেলাম শহরটা ঘুরে দেখার জন্য। যেহেতু ড্রাইভার একটা লম্বা পথ জার্নি করে এসেছে, তাই তাকে আর বিরক্ত না করে আমরা নিজেরাই বের হয়ে পড়লাম। একটা টুকটুক করে চলে আসলাম শহরে। আমাদের হোটেল থেকে হেঁটেও আসা যেত, যেহেতু আমরা প্রথম তাই না বুঝে টুকটুক করে চলে আসলাম। তারপর রাতে ডিনার শেষ করে, এটা ছিল পরের দিন সকালে, আজকে আমরা যাব শহরটা এক্সপ্লোর করতে এবং একটা স্ট্রবেরি ফার্মে। এখানে না মেঘের খেলাটা এত বেশি সুন্দর হয় যে আপনাকে মুগ্ধ করবে। আর যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি কোনো বলিউড সিনেমার সেই দেখা পরিচিত রোডগুলো দিয়ে যাচ্ছি। দুধারে বড় বড় সারি সারি গাছ আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে গেছে রাস্তা। তার পাশ দিয়ে চলে গেছে অনেক সুন্দর একটা লেক। এত বেশি বাতাস ছিল, তাই লেকের পানিটাও অনেক বেশি স্রোত ছিল। দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই স্ট্রবেরি ফার্মে এবং আসার সাথে সাথে এক পাশলা মেঘ এসে আমাদেরকে ঢেকে দিয়ে গেল। পুরো মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম আমরা। কিছুক্ষণ পর মেঘ আসছে, আবার কিছুক্ষণ পরে মেঘটা সরে যাচ্ছে। এ যেন এক মেঘের খেলা। মেঘগুলো চোখের সামনে ভেসে যেতে দেখছিলাম। আমার জীবনে দেখা এই প্রথম এত সুন্দর সৌন্দর্য, আসলে কিভাবে যেটা বলবো সেটাও জানি না। আমরা সেখান থেকে একটা স্ন্যাক্স অর্ডার করি। সেখানে স্ট্রবেরি ফার্মের ফ্রেশ স্ট্রবেরি দিয়েই কেক সার্ভ করা হয়। যদিও এটার দাম পড়েছিল শ্রীলঙ্কান রুপিতে 1400 রুপি, কিন্তু এটার স্বাদ এবং এটার ফ্রেশনেস যেটা হয়তোবা 1400 টাকা অনুযায়ী অনেক বেশি কম ছিল। এখনো মনে হচ্ছে এটার টেস্টটা মুখে লেগে আছে। আমি যদিও ডেজার্ট লাভার না, কিন্তু এটা আমাকে খুব বেশি আকৃষ্ট করেছিল। মেঘ কেটে যাওয়ার পরে আমাদের ফার্মে ঢোকার পারমিশন হলো, আর আমরা তাই স্ট্রবেরি ফার্মে ঢুকে পড়লাম। যখন অনেক মেঘ আর বাতাস থাকে, তখন এখানে ঢুকতে দেওয়া হয় না। স্ট্রবেরি ফার্মের স্ট্রবেরি দেখার পরে আমরা আবার রওনা দিলাম নোয়ারেলিয়ার উদ্দেশ্যে। এই রাস্তাগুলো দিয়ে যেতে খুব ভালো লাগছিল। পাহাড়ের ঢালে ঢালে বাড়ি, রিসোর্ট, আর এত সুন্দর করে সাজানো যে এত বেশি ভালো লাগছিল বলার বাইরে। আমাদের হোটেলের পাশেই ছিল একটা সুপারমার্কেট, তাই আমরা এখানে চলে আসলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে। যেহেতু নোয়ারেলিয়ার সন্ধ্যা 7টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়, তাই সাথে আপনার কিছু স্ন্যাক্স রাখা শ্রেয়, যেটা আপনারা সন্ধ্যার পরে খাওয়ার জন্য, আর সাথে বাচ্চা থাকলে তো অবশ্যই কাজে লাগবে। সেই সাথে আমি ঘুরে ঘুরে চায়ের দামগুলোও দেখছিলাম। গতকাল ফ্যাক্টরিতে যা দেখেছিলাম তার থেকে দাম অনেক কম। এই জায়গাটা তো নোয়ারেলিয়া যারা আসে সবাই চিনে। এই চত্বরটা নোয়ারেলিয়ার মেন চত্বর, আর এটার আশেপাশে ঘিরেই রয়েছে সব টুরিস্ট প্লেস এবং ভিক্টোরিয়া পার্কটা এর সাথেই। আমরা তাই ঢুকে পড়লাম ভিক্টোরিয়া পার্কটা ঘোরার জন্য। আমার মতে যদি ভিক্টোরিয়া পার্কটা না ঘোরাটাই শ্রেয়। আসলে এখানে দেখার মতো তেমন কিছুই নেই। ছোট একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, সাথে বাচ্চা থাকলে যাওয়াটা ঠিক। আছাড়া এতগুলো টাকা টিকিট দিয়ে ভিক্টোরিয়া পার্কে না ঢোকাটাই ভালো। দুপুরে লাঞ্চটা সেরে আমরা বিকেল চলে গেলাম লেকে। লেকের এখানে বোট রাইডিংটা না করলে নোয়ারেলিয়া আসাটাই বৃথা। তাই আমরা একটা বোট হায়ার করে বেরিয়ে পড়লাম লেকের সৌন্দর্যটা উপভোগ করতে।
এখানে এসে আরো বেশি ভালো লাগছিল। যদি না আসতাম পুরোটাই মনে হয় মিস করতাম। পুরো লেক জুড়ে এত সুন্দর ঠান্ডা বাতাস, সেই সাথে চারিদিকের যে ভিউটা ঘুরে ঘুরে দেখতে খুব বেশি ভালো লাগছিল। আধা ঘন্টার একটা রাইড ছিল আমাদের বোটে। এখানে চাইলে স্পিড বোটে নেওয়া যায়, কিন্তু স্পিড বোট নিলে আসলে এভাবে করে ঘুরে দেখা যায় না। তাই এই বোটটা নিলে আপনি শান্তিশিষ্টভাবে এই লেকের মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে পুরো লেকটা একটা চত্বর দিয়ে ঘোরা হয়ে যাবে। ঘোরা শেষে আমরা আশপাশটা দেখছিলাম। এখানে অসংখ্য ঘোড়া থাকে, কেউ চাইলে এটা রাইড নিতে পারেন। তারপর আমরা চলে গেলাম চা বাগানে। চা বাগানটা দেখতে অনেক সুন্দর ছিল। চা বাগানগুলো আসলে সবসময় সুন্দর হয়, আমাদের দেশের চা বাগানগুলোও খুবই সুন্দর। তারপর আমরা চলে গেলাম এখানের খোঁজে কেএফসিতে। আজকে আমাদের নুয়ারের শেষ দিন, তাই সকাল সকাল উঠে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। শহরটা ছেড়ে যেতে না খুব মায়া লাগছিল। যেতে পথে এরকম অসংখ্য ঝর্ণা চোখে পড়বে। আপনি এখানে থেমে থেমে এই সৌন্দর্যগুলো উপভোগ করে যেতে পারবেন। পাহাড়ের ঢাল বেয়ে এরকম ঝর্ণা যাওয়ার পথে একদম রাস্তার ধার ঘেঁষে আপনাকে অবশ্যই বাধ্য করবে এখানে থেমে কিছুটা সময় এই সৌন্দর্য উপভোগ করতে। আমরাও তার ব্যতিক্রম না। আমরা আজকে যাচ্ছি কাটারাগামার উদ্দেশ্যে। আমরা সেখানে থাকবো এক রাত, আর যাওয়ার পথে এরকম ঝর্ণা দেখে আমরাও থেমে গেলাম। তারপরে যেতে পথে এরকম অসংখ্য দোকান চোখে পড়বে, যেখানে শ্রীলঙ্কার যে লোকাল পাবলিকরা আছে তারা তাদের গাছের অর্গানিক জিনিসপত্র নিয়ে স্টল দিয়ে বসে। আর আমরাও তাই থেমে গেলাম এখানে স্টলটা থেকে কিছু খাবার কেনার জন্য। দেখতে দেখতে আমরা চলে আসলাম কাটারাগামাতে। কাটারাগামাতে আমাদের এই যে রিসোর্ট থেকে আমাদের স্বাগত জানাচ্ছিল ঠান্ডা ঠান্ডা টাওয়াল দিয়ে। একদম ঠান্ডার মধ্যে থেকে হঠাৎ করে চলে আসলাম একটা গরম পরিবেশে। যদিও গরম পরিবেশে এসেছি, কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছিল। ন্যাচারালি এই রিসোর্টটা অনেক সুন্দর ছিল। নিচের যে ডেকোরেশনের কালার, থিম সবকিছু মিলিয়ে আমাদের মনোমুগ্ধ করেছিল। হোটেলে চেকিং ফর্মালিটি শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে। রুমটাও খুব সুন্দর করে সজ্জিত করা ছিল। রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি যা যা দেওয়া দরকার ছিল সবই পেয়েছি। আর বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম কাটারাগামা আসার আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল ওয়াইল্ড সাফারি। আমরা একটা জিপ হায়ার করে নিলাম আমাদের গাইড বা ড্রাইভারের মাধ্যমে। তারপর আমরা চলে যাচ্ছিলাম সাফারির জন্য। কাটারাগামার এই একদিনের মেইন কারণ ছিল আমাদের এই সাফারিটা উপভোগ করার। আমার অনেক দিনের শখ ছিল এরকম খোলা জিপে করে সাফারি করার। তারপর এই তো আমরা গেটে টিকিটের যে ফর্মালিটি সেটা পূরণ করে ঢুকে গেলাম সাফারিতে। আমরা জিপে, আর আমাদের পাশ দিয়ে এরকম অসংখ্য ওয়াইল্ড অ্যানিমেলগুলো হেঁটে বেড়াচ্ছিল। ঢোকার পথেই আমাদের চোখ পড়ে গেল হরিণের দিকে। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে অনেক বুনো মহিষ আর এত বেশি ময়ূর ছিল যা বলার বাঞ্ছে। একটু পরপরই ময়ূরদের দেখা মিলছিল, সেই সাথে বানরছানারাও কিন্তু আছে। আর এই যে ছোট ছোট এরকম অসংখ্য জলাশয় ছিল এই পুরো বাগানটি জুড়ে। দেখা যায় কতগুলো কুমির একসাথে, আর সেই সাথে এই পাখিগুলো একই লেকে পানি খাচ্ছে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করছে না। এবং সবশেষে এই যে হাতিটা এসে আমাদের পুরো ওয়াইল্ড সাফারিটাকে কমপ্লিট করে দিল। যেতে পথে দেখা মিলল আমাদের মতো আরেকটি ছোট্ট ফ্যামিলি, বাবা, মা এবং বেবি হাতি, যেটা আমার মেয়ের কথা। এবং এখানে সেই সাথে ছিল অসংখ্য মহিষ, যারা সন্ধ্যার সময় পানিতে নেমে বসেছিল। ওয়াইল্ড সাফারি শেষ করে ফিরে আসলাম আমরা আমাদের রিসোর্টে। সন্ধ্যার সময় রিসোর্টটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে এসে দেখি যে এখানে ডিনারের আয়োজনে অনেক কিছু ছিল। ডেজার্ট আইটেম দেখেই তো মাথা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আমরা আমাদের ডিনারটি শেষ করে নিলাম, কারণ সারাদিন ঘুরে আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম। আর এর পরের দিন আমরা চলে যাব মিরিশাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে রিসোর্টটার এই ঠান্ডা পরিবেশটা খুবই ভালো লাগছিল। এবং এখানে ওদের রুম নাম্বার লেখার যে সিস্টেমটা, এটাও খুব ইউনিক ছিল। তারপর আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম মিরিশার উদ্দেশ্যে। যেতে পথে এই লেকটার পানি এবং ওই যে দূরে পাহাড় দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম মিরিশার পথে এবং চলে আসলাম মিরিশাতে।
মিরির সাথে এসে ফার্স্টে আমাদেরকে নিয়ে গেল এই কোকোনাট হিলসে। এখানে মিরির সাথে যারা আসে এই জায়গাটাতে তারা সবাই অবশ্যই ঘুরে যায়। এখান থেকে পুরো সমুদ্রটা হাতছানি দিচ্ছিল, সমুদ্রের ওই দূরের ঢেউগুলো, আর সেই সাথে অসংখ্য সুন্দর লাগছিল নারকেল গাছের এই কম্বিনেশনটা, আর সুন্দর ঠান্ডা মিষ্টি একটা বাতাস ছিল। তারপরে আমরা চলে গেলাম আমাদের রিসোর্টে। রিসোর্টটাও একদম সমুদ্রের কিনারায় ছিল। রিসোর্টে যেতেই আমাদেরকে ওয়েলকাম করা হলো। রিসোর্টটা পুলটার থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল, মানে আমাদের রুমগুলো ছিল একদম পিস ভিউতে। এই হোটেলটা এসে আমার খুব বেশি ভালো লাগছিল। এত কাছ থেকে সমুদ্র দেখতে কার না ভালো লাগে, আর সমুদ্রের ঠান্ডা বাতাসে একদম ফ্রেশ হয়ে গেছিলাম, সেই সাথে হোটেলের ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম জুস। তারপর আমরা চলে আসলাম আমাদের রুমে আমাদের লাগেজ এবং সব কিছু রাখার জন্য। চেক ইন করে আমাদের লাগেজ সব কিছু রেখে চলে গেলাম বাইরে লাঞ্চ করার জন্য। আমি গুগল সার্চ করে এই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছিলাম। এটা একটা শ্রীলঙ্কার লোকাল রেস্টুরেন্ট। এখানে তারা আগুনে রান্না করছে এবং এভাবে করে বুফে সব খাবার সার্ভ করছে। আমাদের কাছে এই খাবারটা অনেক বেশি সুস্বাদু লেগেছিল। শ্রীলঙ্কার লোকাল খাবার, সেই সাথে আমাদের পরিচিত সব সবজি, সব কিছু মিলে কম্বিনেশনটা খুব ভালো লাগছিল। ঘরোয়া পরিবেশে তারা রান্না করছিল এবং রান্নার সাথে সাথে গরম গরম খাবারগুলো সার্ভ করছিল। মিরির সাথে যারা যাবেন তারা এই রেস্টুরেন্টটা অবশ্যই ঘুরে দেখে আসতে পারেন। খাবার এবং পরিবেশ দুটোই আপনাদের ভালো লাগবে। শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছি। বাকি পর্বগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।